দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। সদস্যবৃন্দ উত্থাপনের আপত্তি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4। আপনি আপত্তি ব্যাখ্যা করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যেই বিলটি উত্থাপন হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে, সেই বিলে যদি আমরা দেখি এখানে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে এবং এখানে 2 ঘতে সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এটাকে একভাবে দেখা হবে। আর আরেকটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্য যেই কার্যাবলীগুলো সংগঠিত হয়েছে সেটাকে একভাবে দেখা হবে। মাননীয় স্পিকার, প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হয়েছে সেটাকে কে ডিফাইন করবে, সেটাকে কিন্তু ডিফাইন করবে এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা এটা যে 2009 সালের অনুযায়ী যদি চলে তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিং এর জন্য ব্যবহার করা হয়েছে, যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানের এই কার্যক্রমগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। আমার সামনে যারা আছেন আমরা হয়তো আমাদের থেকে এখানে প্রত্যেকটা সদস্য নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মাত্রা শত সহস্রগুণ বেশি। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই জাতীয় মানবাধিকার কমিশনকে তারা একটা স্বতন্ত্র বডিতে নিয়ে যাবে, অথচ আমরা দেখলাম যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে এই অজুহাতে যে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনমাস হয়ে যায় তাহলে সেটাকে হচ্ছে এটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, আমাদের ইলেকশন কমিশন, আমাদের হচ্ছে পিএসসি, আমাদের হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যদিও এটা কাজের কেতাবে আছে, গোয়ালে নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিক ভাবে এটাকে ইভেন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা কিন্তু অটোনমাস হওয়ার কথা। সেজন্য মাননীয় স্পিকার, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া
একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। সেই জায়গাটা থেকে আমরা আপনার মাধ্যমে আমরা এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের HPM এর কাছে অনুরোধ থাকবে, এই বিলটা পাশ করার আগে যেন জাতীয় মানবাধিকার কমিশনের আমরা এটা যেন ইভেন উনার দলেরও একজন মাননীয় সংসদ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং উনি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এটা দিন শেষে হচ্ছে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। সেই জন্য মাননীয় স্পিকার, এই বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিলটা হচ্ছে সুরাহা হওয়া, নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো, আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে আমরা সেটি দেখতে পাবো, আমরা বিচার বিভাগকে আবার যেভাবে এখন ভয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে, যাই হোক। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম তাদের দাবির প্রেক্ষিতে। তার মানে যারা জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটোয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে, হ্যাঁ, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভ হয়েছে, ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি, কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না,
এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, 3 মাসের ভিতরে কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, 3টার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছে, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের, যার সাথে মিল থাকবে আইসিটি আইনের। কারণ গুমের কারণে যে বিচারটা আইসিটি কোর্টে এখন করা হচ্ছে, আইনটা পরিবর্তন করে যার সাজা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে খুব সম্ভবত। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের আছে, প্রসিকিউশন টিম আছে, তদন্ত টিম আছে। তারা প্রসিকিউশন যখন একটা চার্জশিট দাখিল করে, ওরা বলা হয় ফ্রেমিং অফ দি চার্জের আগে ফর্মাল চার্জ দাখিল করে। এই ফর্মাল চার্জ দাখিল করার পরে ইভেন সেই ইলেকশন করার জন্য আর উপযুক্ত থাকে না। এই শক্তিশালী আইনটার সাথে ম্যাচিং না করে আরো কম সাজার বিধান করে একটা টেম্পোরারি তদন্ত করার একটা দায়িত্ব মানবাধিকার কমিশনকে দিয়ে 1-1.5 বছর সময় বিনষ্ট হবে। তার চাইতে যিনি ভিকটিম, গুমের ভিকটিম, সরাসরি যদি আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করতে পারে, সেখানে তদন্ত হবে, তদন্তের জন্য আলাদা অর্গান আছে, প্রসিকিউশন টিম আছে, সেইটা ম্যাচিং না করে একটা গত ইন্টারিম গভর্নমেন্ট একটা, আমি বলবো বালখিল্যপনা একটা আইন করে দিয়েছে, এবং সেটার সাথে মানবাধিকার কমিশনের একটা সিমিলারিটিস থাকবে। স্ট্রং মানবাধিকার কমিশন আমরা করতে চাই। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তার সাথে স্টেক হোল্ডারদের আলাপ আলোচনা ছিল না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। উই হ্যাভ এ হেলথ ট্যাক্স প্রবলেম, বাংলাদেশে LGBTQ প্রবলেম আছে। আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং ধার্মিক সমস্ত কালচারকে মিলিয়ে তারপর আমরা এই দেশের উপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন ইনশাআল্লাহ মানবাধিকার কমিশন বিল আমরা এখানে আনবো, সেটা আমাদের কমিটমেন্ট। তার সাথে এগুলো বাধা দেওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল মানুষ, এগুলো আমরা বলতে চাই। আপনি বললে আমি বসে যাব। কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় আমাকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করি না, আমরা বলে বলবো। এই কঠিন সময় আমাকে দিলেন, শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন ধরে, আমরা আপনি আমাকে অ্যাড্রেস, স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন প্লিজ। আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। জামাত প্রতিপক্ষ হলে কি হয়, এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনল না। আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় দেখবেন, 8 মিনিট হলে বলবেন। আজ আমি খুব প্রীত এবং আনন্দিত। আচ্ছা, আপনি এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সার্বজনীনভাবে। সেই জন্য সকল কৃতিত্ব আল্লাহ পাককে দিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান এবং সম্মানিত সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণের সময় নেই,
কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। 1965 সনে সেই পাক ভারত যুদ্ধের ইতিহাস হলো, তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল, সেটা ছিল জালিয়াতি নির্বাচন। সকল বিরোধী দল এবং তখনকার গঠিত ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি অফ পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানের আহ্বায়ক ছিলেন জামাতের স্বপ্নদ্রষ্টা জামাত নেতা অধ্যাপক গোলাম আজম, মাননীয় স্পিকার, সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 73-এর নির্বাচন আপনি তখন সেনাবাহিনীতে আপনার এই মরহুম আব্বাকে সেদিন নাজেহাল করেছিল। তখনই রাজনীতিতে আপনার আকাঙ্ক্ষা গো করে মানুষের এই সংসদে জাতি জানে না যে কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়া রহমানের পরে আপনারা ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শোনেন, এর পরবর্তী পর্যায়ে রাজনীতিতে আসার জন্য প্রথম দিন জন্য আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পূর্ণ স্মৃতির কারণে ও মোহামেডান ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রত্ন তিনি কোথায় খুঁজে পেলেন? আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে এই সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরও বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। এক সময় প্রশ্ন ছিল এক উত্তরে 52 সালে কোন ভাষায় কথা বলবো কিনা। আজকে প্রশ্ন হয়েছে কথায় ঠল বলবো কিনা। এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো। ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো,
স্বাধীনতার পরে বা এনসিপির নেতা কাল কত হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এ যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সব কিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 91 সংসদে আপনাদের সাথে কাজ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আমাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম, আমি বলতে চাই, তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনল না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এটা বিবেচনা করার মতো বুদ্ধিবিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সময় দেবে, আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আরো বলতাম, কোনোদিন বলবো আমি মুক্তিযোদ্ধা, জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম, জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়, তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। শেষ করুন, মাননীয় সদস্য আজান পড়ে গিয়েছেন। সেটু সঠিক বেঠিক সেটা কথা নয়, কথাটা হলো আজকের দিনে আপনাদের এই এটা জাতীয় ঐক্যের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফসল। আপনাদের এই সংসদকে আসাতে জাতীয় অভিনন্দন জানায় আমরা। আজান পড়ে গিয়েছে। আচ্ছা, আর 1 মিনিট বলেন, 1 মিনিট বলেন। তো বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় ওকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করি না, আমরা বলে ভালো এই কঠিন সময় আমাকে দিলেন। যাক, শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন দ্বারা আমরা আপনি আমাকে স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ